হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রূপান্তর ইউটিউব চ্যানেল। আজকে ক্লাস 11 ফিজিক্সের একেবারে প্রথম চ্যাপ্টার ভৌত রাশির পরিমাপ এবং মাত্রা সেটা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটার একেবারে অ আ ক খ থেকে শুরু করে নেট লেভেল পর্যন্ত আমরা প্রত্যেকটা বিষয় কভার করব। সাথে বিভিন্ন ধরনের পরীক্ষায়, যেমন বোর্ডের পরীক্ষায় বলো, নিট পরীক্ষায় বলো বা জেই পরীক্ষায় বলো, এই ধরনের পরীক্ষাগুলোতে কেমন প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো নিয়েও আলোচনা করব এবং প্রিভিয়াস ইয়ারে কেমন কেমন প্রশ্ন এসেছে সেই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো আমরা সলভ করব। তো তোমরা দেখতে থাকো রূপান্তর। চলো শুরু করি ভৌত রাশির পরিমাপ এবং মাত্রা। তো প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে, দেখো এখানে আমি চ্যাপ্টারের নাম লিখেছি ভৌত রাশির পরিমাপ এবং মাত্রা। তাহলে কি করব এই চ্যাপ্টারে? এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্যটা হচ্ছে ভৌত রাশির পরিমাপ কিভাবে করতে হয় এবং ভৌত রাশির পরিমাপ করতে গেলে কি লাগে এগুলো নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম যেটা জানতে হবে যে ভৌত রাশি জিনিসটা কি বা ফিজিক্যাল কোয়ান্টিটি জিনিসটা কি, তো সেটাই আগে জানবো। ভৌত রাশি, ভৌত রাশি কাকে বলে বা ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে? ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি কি জিনিসটা? এইখান থেকেই দেখো একেবারে চ্যাপ্টারটার অ আ ক খ। ভৌত রাশি মানে হচ্ছে যে কোনো বস্তুর যে ধর্মগুলো পরিমাপ করা যায় সেই ধর্মগুলোকে বলা হয় ভৌত ধর্ম। যেমন এইটা হচ্ছে আমার একটা বস্তু, মার্কারটা হচ্ছে একটা বস্তু। এই বস্তুর কি আছে দেখো, দৈর্ঘ্য আছে, এই মার্কারটার কিছু পরিমাণ ভর আছে, এই মার্কারটার কিছু পরিমাণ ঘনত্ব আছে এবং দেখো দৈর্ঘ্য প্রায় 10 সেন্টিমিটার, সেটা আমরা পরিমাপ করতে পারি। ভর প্রায় 50 গ্রাম, সেটা আমরা পরিমাপ করতে পারি। এর নির্দিষ্ট ঘনত্ব আছে, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল আছে, সেটা পরিমাপ করতে পারি। এর একটা নির্দিষ্ট আয়তন আছে, সেটা আমরা পরিমাপ করতে পারি। অর্থাৎ যে সমস্ত ধর্মগুলোকে আমরা পরিমাপ করতে পারি সেই ধর্মগুলোকে বলা হয় ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। যে ধর্মগুলো আমরা পরিমাপ করতে পারবো না সেগুলোকে ভৌত রাশি বলবো না। তাহলে দেখো আগে ভৌত রাশিটা শেষ করে দিই। কোন বস্তুর পরিমাপযোগ্য ধর্মগুলিকে বলা হয় ভৌত ধর্ম। ভৌত ধর্ম বোঝা গেল? যে ধর্মটা, দেখো এখানে আমি কথাটা লিখেছি পরিমাপযোগ্য, যদি পরিমাপ করা যায় তবেই ধর্মগুলো হবে ভৌত ধর্ম, আর যদি পরিমাপ করা না যায় তাহলে সেগুলোকে কিন্তু আমরা ভৌত ধর্ম বলতে পারবো না। উদাহরণ যদি বলি তাহলে কি বলবো, দেখো বস্তুর উদাহরণ বলে লিখো। উদাহরণ: বস্তুর দৈর্ঘ্য, ভর, আয়তন, ঘনত্ব, ক্ষেত্রফল, বল, বেগ, ত্বরণ, ভরবেগ ইত্যাদি ইত্যাদি, মানে যা কিছু আমরা পরিমাপ করতে পারবো সেগুলো হলো ভৌত ধর্ম। দেখো কোনো বস্তু দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, ভর পরিমাপ করতে পারি, আয়তন পরিমাপ করতে পারি, ঘনত্ব পরিমাপ করতে পারি, ক্ষেত্রফল, এর কতটা ক্ষেত্রফল পরিমাপ করতে পারি। বল, এখানে ধরো আমি একটা বল প্রয়োগ করলাম, বল সমান আছে ভর গণিত ত্বরণ, যেহেতু আমি ভর পরিমাপ করতে পারি আবার ত্বরণ পরিমাপ করতে পারি, মানে বল পরিমাপ করতে পারি। ভরবেগ, ভরবেগ মানে হচ্ছে বস্তুর ভর গণিত বেগ, ভর পরিমাপ করতে পারি আমি, আবার বেগ পরিমাপ করতে পারি, মানে ভরবেগ পরিবর্তন, ভরবেগটাও পরিবর্তন করতে পারি, ইত্যাদি ইত্যাদি। আমি এখানে ইত্যাদি ইত্যাদি করে দিলাম। যে অনেক ভৌত ধর্ম আছে, সব তো আর উদাহরণ দেওয়া সম্ভব নয়। তাহলে ভৌত ধর্ম কি? বস্তুর পরিমাপযোগ্য ধর্মগুলিকেই বলা হয় ভৌত ধর্ম। যদি পরিমাপ করা না যায় তাহলে সেগুলো কিন্তু ভৌত ধর্ম নয়। দেখো এবার আমি বলি, এখানে আরেকটা আমি উদাহরণ দেব যে সময়। সময় এটা তোমরা অবশ্যই লিখবে, খাতা কলম রেডি করো, নোট করো।
নোট না করলে কিন্তু ফিজিক্স এমনি এমনি পড়া হয় না। সময়, এই সময়টাকে আমি স্পেশালি পরে ঢোকালাম, কেন একটু পরে দেখতে পাবো। এবার দেখবো আমরা যে এই যে বস্তুটার আমি উদাহরণ দিয়ে শুরু করেছিলাম, এই বস্তুর দেখো একটা যে কালিটা বেরোচ্ছে, কালিটা কি বেরোচ্ছে দেখো তো, কালো ধরনের কালি বেরোচ্ছে, তার মানে হচ্ছে বস্তুর বর্ণ। এই যে কালিটা বেরোচ্ছে তার একটা গন্ধ আছে, আমি অনুভব করতে পারছি যে এই কালিটার একটা গন্ধ আছে, কিন্তু পরিমাপ করতে পারবো না। এর গন্ধটাকে পরিমাপ করা যায় না। বর্ণ, বর্ণটা আমরা চোখে দেখতে পাচ্ছি, উপলব্ধি করছি, কিন্তু এই বর্ণটাকে পরিমাপ করা যায় না। এই যে আমি যদি জিভে নিই কালিটাকে, তাহলে আমি এটার একটা স্বাদ ভালো বা খারাপ অনুভব করছি, কিন্তু স্বাদটাকেও পরিমাপ করা যায় না। অর্থাৎ কোন বস্তুর যেসব ধর্ম উপলব্ধি করা গেলেও কিন্তু পরিমাপ করা যায় না, সেই ধর্মগুলিকে ভৌত ধর্ম বলতে পারবো না আমরা। তাহলে এখানে একটা স্টার দিয়ে লিখবো, স্টার দিয়ে বস্তুর বর্ণ, গন্ধ, স্বাদ মানে টেস্ট ইত্যাদি ইন্দ্রিয়ের সাহায্যে, ইন্দ্রিয় মানে কি দেখো চোখ, নাক দিয়ে আমরা গন্ধটা অনুভব করলাম, জিভ দিয়ে স্বাদটা অনুভব করলাম, ইন্দ্রিয়ের সাহায্যে আমরা অনুভব বা উপলব্ধি করতে পারছি। ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা গেলেও এগুলোকে পরিমাপ করা যায় না, তাই বস্তুর বর্ণ, গন্ধ, স্বাদ ইত্যাদি ভৌত ধর্ম নয়। তাহলে আমরা বুঝে গেলাম যে ভৌত ধর্ম হওয়ার শর্তটাই হচ্ছে সেটাকে পরিমাপ করা যেতে হবে। যদি পরিমাপ করতে পারি, কোন বস্তুর কোন ধর্মকে যদি পরিমাপ করা যায়, দেখো এখানে আন্ডারলাইন করেছিলাম পরিমাপযোগ্য, যদি পরিমাপ করা যায় তাহলে ভৌত রাশি। যদি পরিমাপ করা না যায়, বস্তুর কিছু কিছু ধর্ম আছে যেগুলো আমরা অনুভব করি, উপলব্ধি করি, কিন্তু পরিমাপ করতে পারি না, এই ধর্মগুলো কিন্তু ভৌত ধর্ম নয়। দেখো বস্তুর বর্ণ, গন্ধ, স্বাদ ইত্যাদি ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা গেলেও এগুলোকে পরিমাপ করা যায় না, তাই এগুলো ভৌত ধর্ম নয়। বোঝা গেল? তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে বস্তুর বর্ণ, গন্ধ, স্বাদ ইত্যাদি ভৌত ধর্ম বলা যাবে কি? তাহলে এদেরকে ভৌত ধর্ম বলা যাবে না, তার কারণ হচ্ছে এদেরকে পরিমাপ করা যায় না। ক্লিয়ার হলো? বোঝা গেল? আর একটা স্টার দিয়ে লিখো। দেখো এখানে ভৌত রাশির সংজ্ঞাতে আমরা কি লিখেছি, কোন বস্তুর সরি এই জায়গাটা তোমরা লিখো, কোন বস্তুর পরিমাপযোগ্য ধর্মগুলিকে বলা হয় ভৌত ধর্ম। তো দেখো কোন বস্তুর পরিমাপযোগ্য, বস্তুর ধর্ম, সময়টাকে খেয়াল করো, সময় কি কোনো বস্তুর ধর্মকে নির্দেশ করে? না, সময় তো কোনো বস্তুর ধর্মকে নির্দেশ করে না, তাহলে এটাকে কি ভৌত রাশি বলা যাবে? সময়কে কি ভৌত রাশি বলা যেতে পারে? এর প্রশ্নটা কি হবে? দেখো আমরা সংজ্ঞাতে ভৌত রাশির সংজ্ঞায় লিখেছি কোন বস্তুর পরিমাপযোগ্য ধর্মগুলোকে বলা হয় ভৌত রাশি, কিন্তু সময় তো কোনো বস্তুর ধর্মকে নির্দেশ করে না, সময় তো বয়ে যাচ্ছে, তাহলে এটা ভৌত রাশি হবে কি হবে না? দেখো সময় কোনো বস্তুর ধর্মকে নির্দেশ করে না ঠিকই, কিন্তু অনেক ভৌত রাশির পরিমাপ সময় পরিমাপের উপর নির্ভরশীল। যেমন আমি উদাহরণ দিই, যদি বস্তুর বেগ পরিমাপ করবে তুমি, তাহলে বেগ সমান কি হয় বলতো? বেগ সমান হয় সরণ বাই সময়। তাহলে কোনো বস্তুর বেগ পরিমাপ করতে গেলে তোমাকে সময় পরিমাপ করতেই হবে। আবার দেখো কোন বস্তুর যদি ত্বরণ পরিমাপ করতে যাও, তাহলে ত্বরণ সমান হচ্ছে বেগ বাই সময়, অর্থাৎ ত্বরণ পরিমাপ করার জন্যও কিন্তু সময় পরিমাপ করার প্রয়োজন হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু ভৌত রাশির পরিমাপ সময় পরিমাপের উপরে নির্ভরশীল, এই জন্য সময়কেও ভৌত রাশি বলা হয়ে থাকে। বোঝা গেল? তাহলে সময়, টাইম,
সময় বা টাইম ব্র্যাকেটে লিখলাম টাইম কোন ভৌত রাশির কোন বস্তুর ধর্মকে নির্দেশ না করলেও অনেক ভৌত রাশির পরিমাপ সময় পরিমাপের উপর নির্ভরশীল। সময় পরিমাপের উপর নির্ভরশীল। এই জন্য সময়কেও ভৌত রাশি বলা হয়, ভৌত রাশি হিসাবে ধরা হয়। বোঝা গেল? সময়কে তাহলে কি আমরা ভৌত রাশি বলতে পারবো? হ্যাঁ, বলতে পারবো। তার কারণ হচ্ছে যে সময় কোনো বস্তুর ধর্মকে নির্দেশ করে না ঠিকই, কিন্তু কোনো বস্তুর অনেক ভৌত ধর্মকে পরিমাপ করতে গেলে সময় পরিমাপ অপরিহার্য। সময় পরিমাপ ছাড়া কিছু কিছু ভৌত রাশির পরিমাপই সম্ভব নয়। এই জন্য সময়কেও বলা হয় ভৌত রাশি। বোঝা গেল? তাহলে আমরা জেনে গেলাম যে ভৌত রাশি কি, ভৌত রাশি হওয়ার শর্ত কি, ভৌত রাশি কারা হবে, ভৌত রাশি কারা হবে না, সময়কে ভৌত রাশি বলা যাবে কি যাবে না, সবকিছু আমরা জেনে গেছি। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভৌত রাশির প্রকারভেদ। মুছে দিচ্ছি এখানটা, নোট করতে থাকো, তোমরা পজ করে নোট করতে থাকো। দেখো, ভৌত রাশির প্রকারভেদ। ভৌত রাশি কয় ধরনের হয়? প্রকারভেদ। দেখো, ভৌত রাশি প্রধানত দুই প্রকার। এক নম্বর হচ্ছে প্রাথমিক ভৌত রাশি, আর এক নম্বর হচ্ছে লব্ধ ভৌত রাশি। তাহলে আমরা কি লিখবো এখানে? দুটি ভাগে ভাগ করা হয়। এক নম্বরটা কি? এক নম্বর হচ্ছে প্রাথমিক ভৌত রাশি, এর অপর নাম হচ্ছে মূল ভৌত রাশি। অপর নাম হচ্ছে মৌলিক ভৌত রাশি। ইংরেজিতে এটাকে বলে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল একেবারে মৌলিক। তাহলে কি বললাম? ভৌত রাশিগুলিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, প্রাথমিক ভৌত রাশি, অপর নাম কি বললাম? মূল ভৌত রাশি অথবা মৌলিক ভৌত রাশি। দুই নম্বর হচ্ছে লব্ধ ভৌত রাশি। লব্ধ ভৌত রাশি, একে কি বলা হয়? ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। ডিরাইভড, দেখো কি সেটা খুব ভালোভাবে তোমরা বুঝতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা জানবো যে প্রাথমিক ভৌত রাশি বা মূল ভৌত রাশি কি এবং লব্ধ ভৌত রাশি বা ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি কি। নামটার মধ্যে খেয়াল করো, প্রাথমিক ভৌত রাশি অথবা মূল ভৌত রাশি অথবা মৌলিক ভৌত রাশি। তার মানে হচ্ছে যে সমস্ত ভৌত রাশি অন্য কোন ভৌত রাশির উপরে নির্ভর করে না, সেই ভৌত রাশিগুলোকে বলা হয়
প্রাথমিক ভৌত রাশি। যেমন দেখো বস্তুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি অন্য কারোর উপরে নির্ভর করে না, বস্তুর ভর অন্য কারোর উপরে নির্ভর করে না, সময় এগুলো অন্য কারোর উপরে নির্ভর করে না। কিন্তু এখানে দেখো বেগ, বেগ যদি বলি বেগ সমান কি বলতো, সরণ বাই সময়। তাহলে বেগ কার কার উপরে নির্ভর করছে, বস্তুর সরণের উপরে নির্ভর করছে এবং সময়ের উপরে নির্ভর করছে, অর্থাৎ বেগ অন্য ভৌত রাশির উপরে নির্ভর করছে। তাই বেগ হলো একটা লব্ধ ভৌত রাশি, লব্ধ ভৌত রাশি, বোঝা গেল। কিন্তু বস্তুর দৈর্ঘ্য, সময়, ভর এগুলো অন্য কোনো ভৌত রাশির উপরে নির্ভর করে না। তাই এগুলোকে বলা হয়, তাই এগুলোকে সময়, দৈর্ঘ্য, ভর এগুলোকে কি বলা হয়, মূল ভৌত রাশি। এরা অন্য কারোর উপরে নির্ভর করে না। তাহলে দেখো আমি চলে আসছি এখানে, তাহলে এবার হেডিং করো প্রাথমিক, প্রাথমিক ভৌত রাশি বা মূল ভৌত রাশি। মূল ভৌত রাশি কি সেই জিনিসটা আমরা কিন্তু জানবো, খুব ভালো করে জানবো। তাহলে কি বললাম, যে সমস্ত ভৌত রাশি অন্য কোন ভৌত রাশির উপরে নির্ভর করে না, যে সমস্ত ভৌত রাশি অন্য কোন ভৌত রাশির উপরে নির্ভর করে না, সেই ভৌত রাশিগুলোকে বলা হয় প্রাথমিক ভৌত রাশি। যে সমস্ত ভৌত রাশি অন্য কোন ভৌত রাশির উপরে নির্ভর করে না, অন্য কোন ভৌত রাশির উপরে নির্ভর করে না, তাদের প্রাথমিক ভৌত রাশি বলে। উদাহরণ যদি বলি, উদাহরণ হলো দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি ইত্যাদি লিখলাম। তার কারণ বর্তমানে প্রাথমিক ভৌত রাশির সংখ্যা হচ্ছে 7টা। বর্তমানে এখানে আমি স্টার দিয়ে লিখবো, স্টার দিয়ে লিখবো যে বর্তমানে প্রাথমিক ভৌত রাশির সংখ্যা কটা, 7টা। তাহলে এখানে লিখবো বর্তমানে, বর্তমানে প্রাথমিক ভৌত রাশির সংখ্যা হলো কটা, 7টি। 7টি। তাহলে কটা বর্তমানে কটা প্রাথমিক ভৌত রাশি আছে, 7টি আছে। তাহলে আমরা কি করব, সেই 7টি ভৌত রাশির নাম জানবো, যে কোনগুলো প্রাথমিক ভৌত রাশি এবং তাদের একক কি জেনে নেব সাথে সাথে। চলো, হ্যাঁ এইখানে তাহলে আমরা কি বললাম, যে প্রাথমিক ভৌত রাশি কোনগুলো জানলাম। তো এইখানে প্রাথমিক একক বা মূল একক কি, প্রাথমিক ভৌত রাশির একক গুলিকে বলা হয়। তাহলে এখানে আমরা একটা হেডিং করে দিতে পারি ছোট্ট করে, যে প্রাথমিক একক কাকে বলবো, প্রাথমিক একক বা মূল একক কাকে বলবো, মূল একক ইংরেজিতে এটাকে বলছে ফান্ডামেন্টাল ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিট, ফান্ডামেন্টাল ইউনিট কোনগুলো, যে প্রাথমিক ভৌত রাশিগুলির একককে, প্রাথমিক ভৌত রাশির এককগুলিকে বলা হয় প্রাথমিক একক বা মূল একক বা ফান্ডামেন্টাল ইউনিটস। তাহলে কি বলবো, প্রাথমিক, প্রাথমিক ভৌত রাশিগুলির একককে, একককে বলা হয় প্রাথমিক একক, প্রাথমিক একক বা মূল একক, মূল একক। তাহলে বুঝতেই পারছো প্রাথমিক ভৌত রাশি যেগুলো, তাদেরকে যে এককে পরিমাপ করা হয় সেই এককগুলি হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট বা প্রাথমিক একক বা মূল একক বা মৌলিক এককও বলা হয় অনেক সময়। তাহলে আমরা জানলাম। এবার কোনগুলো, 7টা তো প্রাথমিক ভৌত রাশি আছে, 7টা প্রাথমিক ভৌত রাশির নাম লিখবো, তাদের একক লিখে দেবো। চলো নোট করতে থাকো।
তাহলে মুছে দিলাম। প্রাথমিক ভৌত রাশির নাম ও তাদের একক। তাদের একক কি কি আছে সেগুলো আমরা দেখে নেব। তাহলে এরকম তোমরা কলম বানিয়ে নিতে পারো। এখানে নাম লিখব ভৌত রাশির নাম, ভৌত রাশির নাম, আর এইদিকে কি লিখব একক। একক বাস। তাহলে প্রথমেই হচ্ছে এরকম করে তোমরা, তাহলে বস্তুর দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক আমরা দেখো এসআই এককটাকে শুধু লিখবো মিটার, মিটার, মিটার। দৈর্ঘ্য গেল ভর, 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 ভরকে কিলোগ্রাম, কিলোগ্রাম বাংলায় লিখি কিলোগ্রাম, ব্র্যাকেটে সংকেত কেজি গেল। সময়, তাহলে এখানে সিরিয়াল নাম্বারটাও দিয়ে দিই। এটা গেল 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। সময়, সময়কে কি সেকেন্ড, সেকেন্ড এস। তারপরে হচ্ছে তাপমাত্রা বা উষ্ণতা, তাপমাত্রা বা উষ্ণতা বলা হয়, উষ্ণতা বা তাপমাত্রা, টেম্পারেচার। একে কোন এককে মাপি? এসআই এককে হচ্ছে কেলভিন, কেলভিন, কেলভিন ক্যাপিটাল কে। তারপরে হচ্ছে 5 নম্বর হচ্ছে 5 নম্বর তড়িৎ প্রবাহ মাত্রা, কারেন্ট, তড়িৎ প্রবাহ মাত্রা বা কারেন্ট। একে আমরা কোন এককে মাপি? অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার এককে মাপি, অ্যাম্পিয়ার ক্যাপিটাল এ। 6 নম্বর কি? 6 নম্বর হচ্ছে পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ। মোল, তোমরা নাম শুনেছো ক্লাস 10-এ, মোল, মোল, একে মোল বলা হয়, মোল এককে পরিমাপ করা হয়। তারপরে হচ্ছে 7 নম্বর হচ্ছে দীপন প্রাবল্য, দীপন প্রাবল্য বা লুমিনাস ইন্টেন্সিটি বলা হয় এটাকে, লুমিনাস ইন্টেন্সিটি। এর একক কি? এর একক হলো ক্যান্ডেলা, ক্যান্ডেলা, একে ক্যাপিটাল সি স্মল ডি দ্বারা লেখা হয়। তাহলে খেয়াল করো যে এই যে 7টি ভৌত রাশি, এই 7টি ভৌত রাশিকে বলা হয় প্রাথমিক ভৌত রাশি বা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। আর এই যে তাদের এককগুলি, এগুলোকে বলা হয় ফান্ডামেন্টাল ইউনিট বা মূল একক বা প্রাথমিক একক। বোঝা গেল? রাশিগুলি হচ্ছে প্রাথমিক ভৌত রাশি বা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, আর তাদের এককগুলিকে বলা হয় ফান্ডামেন্টাল ইউনিট বা মূল একক বা প্রাথমিক একক। তাহলে বোঝা গেল এই 7টা একক, এই 7টা একক যদি মনে থাকে তাহলে পৃথিবীতে যত ভৌত রাশি আছে, পৃথিবীতে যত ভৌত রাশি আছে সমস্ত ভৌত রাশির একক এই 7টি ভৌত রাশির একক দ্বারাই গঠিত হয়। বোঝা গেল? তাহলে আমরা কি বললাম যে এই 7টা ভৌত রাশি অন্য কোনো ভৌত রাশির উপরে নির্ভর করে না। তাই এই 7টি ভৌত রাশি হলো প্রাথমিক ভৌত রাশি বা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। আর এই যে 7টা একক দেখছো, এই 7টা একক অন্য কোনো এককের সাহায্যে গঠিত হয়নি। এই 7টি একক স্বনির্ভর, এই জন্য এই এককগুলিকে বলা হয় ফান্ডামেন্টাল ইউনিট। পৃথিবীতে বাকি যত একক আছে, এই 7টি একক বাদে পৃথিবীতে যত একক আছে সব একক এদের সাহায্যে গঠিত হয়েছে। তাই ওই এককগুলোকে বলা হয় ডিরাইভড ইউনিট বা লব্ধ একক। বোঝা গেল কি গেল না এবার বলো? তাহলে আমরা প্রাথমিক ভৌত রাশি বা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি জেনে গেলাম, ফান্ডামেন্টাল ইউনিট কি সেটা জেনে গেলাম। তাহলে এই 7টা বাদে পৃথিবীতে যত ভৌত রাশি আছে সব ভৌত রাশি এদের উপরে নির্ভরশীল। এদের যেমন বেগ বলো, বেগ মানে হচ্ছে সরণ বাই সময়, তাহলে দৈর্ঘ্য বাই সময়, দেখো এখানে দৈর্ঘ্য নিয়েছে, সময় নিয়েছে, এদের দ্বারা গঠিত হলো। ত্বরণ, বল দেখো, বল, তার আগে ত্বরণটা দেখো, ত্বরণ, ত্বরণ মানে কি বেগ বাই সময়,
আবার বেগটা কি, বেগের ভিতরে আছে সরণ বাই সময়, তাহলে বুঝতে পারছো সবাই কি করছে, সরণ সময় ভর এদের দ্বারাই গঠিত, অন্য কোনো নয়। ঠিক আছে, তারপরে বল সমান কি, বল সমান হচ্ছে ভর গণিত ত্বরণ, ভর গণিত ত্বরণ। দেখো তাহলে বল কার কার দ্বারা গঠিত হচ্ছে, ভরকে নিচ্ছে এবং ত্বরণকে নিচ্ছে, ত্বরণ আবার কি করেছে, সরণকে নিয়েছে। তাহলে দেখতে পাচ্ছ সমস্ত ভৌত রাশি এই 7টি বাদে সমস্ত ভৌত রাশি কি হচ্ছে, এদের দ্বারাই গঠিত হচ্ছে। তাই এই ভৌত রাশিগুলিকে বলা হয় লব্ধ ভৌত রাশি বা ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। বোঝা গেল তাহলে আমাদের প্রাথমিক ভৌত রাশি, প্রাথমিক একক জেনে গেছি। এবার হচ্ছে লব্ধ ভৌত রাশি। এবার আমরা করব লব্ধ ভৌত রাশি। লব্ধ ভৌত রাশি, লব্ধ ভৌত রাশি, এটা ইংরেজিতে কি বলছে, ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি, ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে কি বলবো, যে সমস্ত ভৌত রাশি প্রাথমিক ভৌত রাশিগুলির উপর নির্ভরশীল সেই ভৌত রাশিগুলিকে বলা হয় লব্ধ ভৌত রাশি। যে সমস্ত ভৌত রাশি প্রাথমিক ভৌত রাশিগুলির উপর নির্ভরশীল, ভৌত রাশিগুলির উপর নির্ভরশীল তাদের লব্ধ ভৌত রাশি বলে, লব্ধ ভৌত রাশি বলে। বুঝে গেল? তাহলে উদাহরণ যদি বলি, উদাহরণ ওই 7টা বাদে পৃথিবীতে যা আছে সবই, ওই 7টা বাদে পৃথিবীতে যত ভৌত রাশি আছে সবই হচ্ছে লব্ধ ভৌত রাশি। তো দেখো আমাদের 7টা একক মনে রাখতে হবে, তাহলে বাকি সমস্ত ভৌত রাশির একক আমরা চুটকিতে বার করে নিতে পারবো। তো যেমন বলি বেগ, ত্বরণ, বল, কার্য, ক্ষমতা, বলো না যা কিছু বলো, শক্তি, টর্ক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যা কিছুই বলো, ওই 7টা বাদে তোমার মনে যা আসছে সব কিছু বলে দাও, সেগুলো কোথায় পড়বে, লব্ধ ভৌত রাশি। এইখানে আমরা একটা স্টার দেব, দিয়ে বলবো যে লব্ধ একক কাকে বলবো, স্টার নয়, এখানে একটা পয়েন্ট ছোট করে আমরা লব্ধ একক, লব্ধ একক কি হবে তাহলে, লব্ধ একক জিনিসটা কি বা ডিরাইভড ইউনিট কি, যে সমস্ত একক প্রাথমিক এককগুলির উপর নির্ভরশীল সেই এককগুলিকে বলা হয় লব্ধ একক। তাহলে যে সমস্ত একক প্রাথমিক একক গুলির উপর নির্ভরশীল তাদের লব্ধ একক বলে। তাহলে উদাহরণ কি হবে, উদাহরণ তাহলে লব্ধ ভৌত রাশির একক গুলি হলো লব্ধ একক। তাহলে বেগের একক, ত্বরণের একক, বলের একক, কার্যের একক, ক্ষমতার একক, শক্তির একক সবই হচ্ছে লব্ধ একক। যেমন দেখো বেগের একক, বেগের একক কি নাম শুনেছো তোমরা, মিটার পার সেকেন্ড। ত্বরণের একক কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। বলের একক কি শুনেছো তোমরা, নিউটন নাম শুনেছো, আমি নিউটন লিখছি না। কার্য, ক্ষমতা, শক্তি, টর্ক ইত্যাদি ইত্যাদি আমি আপাতত লিখলাম। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ দেখো বেগের একক দৈর্ঘ্যের একক নিয়েছে, সময়ের একক নিয়েছে। ত্বরণের একক দেখো দৈর্ঘ্যের একক নিয়েছে, সময়ের একক নিয়েছে দুবার, এটা সরণ নয় সময়, সরি। তাহলে দেখতে পাচ্ছি যে সমস্ত ভৌত রাশির এককগুলো প্রাথমিক এককগুলির দ্বারাই গঠিত হয় তাদেরকে বলা হয় লব্ধ ভৌত রাশি এবং তাদের এককগুলিকে বলা হয় লব্ধ একক। ক্লিয়ার হলো? তাহলে আমরা জেনে গেলাম প্রাথমিক ভৌত রাশি কি, প্রাথমিক একক কি, তারপরে জেনে গেলাম
লব্ধ ভৌত রাশি কি, লব্ধ একক কি। ঠিক আছে, এরপরে একটা ছোট জিনিস আমাদের আছে, সেটা হচ্ছে সম্পূরক। সম্পূরক একক, সম্পূরক একক। চলো তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে ভৌত রাশির পরিমাপ। দেখো ভৌত রাশি সম্বন্ধে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি। এবার ভৌত রাশির এবার চ্যাপ্টারের মূল যে বিষয়বস্তু, যে ভৌত রাশির পরিমাপে ঢুকে পড়ি। ভৌত রাশি পরিমাপ করতে গেলে ভৌত রাশির পরিমাপ, পরিমাপ কর। তাহলে দেখো তো, কোন ভৌত রাশির পরিমাপ করতে গেলে, যেমন আমি এটাকে যদি বলি যে এই বস্তুটার দৈর্ঘ্য হচ্ছে 10, তুমি কি কিছু বুঝতে পারলে? না, বুঝতে পারো। 10 মানে কি? 10 ফুট, 10 মিটার, 10 কিলোমিটার, নাকি 10 সেন্টিমিটার? সুসম্পূর্ণ নয়, কমপ্লিট নয় ইনফরমেশনটা। তাহলে কোন ভৌত রাশির পরিমাপ করতে গেলে কি লাগে? উপযুক্ত একটা সংখ্যা তো আমি বলছি, কিন্তু শুধুমাত্র সংখ্যাটা দ্বারা এই ভৌত রাশির পরিমাপটা সম্পূর্ণ হচ্ছে না। যদি আমি বলতাম যে এই বস্তুটার দৈর্ঘ্য হলো 10 সেন্টিমিটার, তাহলে কিন্তু সম্পূর্ণ হতো। তাহলে কোন ভৌত রাশির পরিমাপের জন্য একটা সংখ্যা লাগে, আর একটা কি লাগে? একক। দেখো 10 সেন্টিমিটার। বা আমি যদি এই বস্তুটার ভর বলি, শুধু বলি যে বস্তুটার ভর 50, তুমি কিছু বুঝতে পারলে? বুঝতে পারবে না। যে 50 মানে কি? 50 কেজি, নাকি 50 কুইন্টাল, নাকি কি? বুঝতে পারোনি। তাহলে আমি যদি বলতাম যে বস্তুটার ভর হলো 50 গ্রাম, তাহলে তুমি কমপ্লিটলি বুঝতে পারতে। তাহলে কোন ভৌত রাশির পরিমাপ বলতে কি বোঝায়? যে উপযুক্ত সংখ্যা এবং এককের সাহায্যে কোন ভৌত রাশির প্রকাশকে বলা হয় ভৌত রাশির পরিমাপ। যেমন আমি বললাম বস্তুটার দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, তার মানে ভৌত রাশি দৈর্ঘ্য যে ভৌত রাশি, সেই ভৌত রাশিটাকে আমি প্রকাশ করলাম। যদি আমি বলতাম বস্তুটার ভর হলো 50 গ্রাম, তাহলে আমি বস্তুটার ভর যে ভৌত রাশি, সেই ভৌত রাশিটাকে প্রকাশ করলাম। তাহলে ভৌত রাশির পরিমাপ বলতে উপযুক্ত সংখ্যা এবং এককের সাহায্যে কোন ভৌত রাশির প্রকাশকেই বলা হয় ভৌত রাশির পরিমাপ। তাহলে দেখো ভৌত রাশির পরিমাপ মানে কি? সঠিক সংখ্যা বা উপযুক্ত সংখ্যা, সঠিক সংখ্যা ও এককের সাহায্যে, এককের সাহায্যে কোন ভৌত রাশির প্রকাশ, ভৌত রাশির প্রকাশকেই বলা হয় ভৌত রাশির পরিমাপ। ভৌত রাশির পরিমাপ বোঝা গেল। তাহলে সঠিক সংখ্যা ও এককের সাহায্যে কোন ভৌত রাশির প্রকাশকেই বলা হয় ভৌত রাশির পরিমাপ। তাহলে আমি যদি বলি, তাহলে ভৌত রাশির পরিমাপ সমান কি লিখতে পারি? ভৌত রাশির পরিমাপ, ভৌত রাশির পরিমাপ সমান কি লিখতে পারবো? ভৌত রাশিটির মান গণিত একক। ভৌত রাশিটির মান গণিত একক। ভৌত রাশির সাংখ্যমান, কোন একটা সংখ্যা থাকবে, গণিত কি থাকবে? একটা একক, একক থাকবে। তাহলে এইটা হচ্ছে, এইভাবে আমরা একটা ভৌত রাশিকে প্রকাশ করি। যে কোনো ভৌত রাশির পরিমাপ মানে কি? ভৌত রাশির সংখ্যা, সাংখ্যমান, গণিতে একটা একক থাকবে। যেমন কোন বস্তুর ভর 50 গ্রাম, কোন বস্তুর ভর, উদাহরণ যদি বলি, উদাহরণ বস্তুর ভর 50 গ্রাম সমান কি? 50 গণিত দেখো গ্রাম। তাহলে কি করলাম? একটা সংখ্যা লিখতে হচ্ছে এবং একটা একক লিখতে হচ্ছে। তাহলে ভৌত রাশির পরিমাপ আমি পরিমাপ করলাম, যে বস্তুর ভর পেলাম 50 গ্রাম, সেটাকে আমি কি লিখছি? বস্তুটার ভর হলো 50 গ্রাম। অর্থাৎ কি, এটাকে আমি কি লিখতে পারছি? যে 50 একটা সংখ্যা, গণিতে একটা একক থাকছে। দেখো তাহলে এইটা হলো কি? এইটা হলো আমাদের একক,
উদাহরণ দিয়ে, আর এইটা হচ্ছে সাংখ্যমান। বোঝা গেল? তাহলে কোন ভৌত রাশির পরিমাপ করার জন্য আমরা কি কি লাগছে দেখো, একটা সাংখ্যমান থাকবে আর একটা একক লাগবে। তাহলে এবার আমাদেরকে যে জিনিসটা জানতে হবে যে একক কি, একক জিনিসটা কি। দেখো তুমি ধরো দোকানে গিয়ে বললে যে 10 চাল দাও, তোমাকে জুতো পেটা করবে। 10 চাল মানে কি? তাহলে একক ছাড়া কোন ভৌত রাশি অর্থহীন হয়ে পড়ে। একক ছাড়া কোন ভৌত রাশির পরিমাপটাই অর্থহীন হয়ে পড়ে। তুমি দোকানে গিয়ে যদি বলতে 10 কেজি চাল দাও, তাহলে তোমাকে দিত, কিন্তু 10 চাল দাও জুতো পেটা দেবে। ঠিক আছে? তাহলে এককের প্রয়োজনীয়তা আছে, যে একক ছাড়া কোন ভৌত রাশির পরিমাপটা কি হয়ে যায়? অর্থহীন হয়ে যায়। তাহলে আমরা এবার হেডিং করব একক। একক কাকে বলে? একক কি? একক কি? তাহলে এককের সাহায্যেই দেখো ভৌত রাশির পরিমাপ করা হয়। তাহলে একক কাকে বলবো? কোন ভৌত রাশির পরিমাপটা করা হয় একটা স্ট্যান্ডার্ড ভ্যালুর সাপেক্ষে। যেমন আমি বললাম যে এই বস্তুটার ভর হচ্ছে 10 গ্রাম। কথার মানে আমি বলছি এই বস্তুটার ভর হচ্ছে 10 গ্রাম। তার মানে আমি কি বলছি? যে বস্তুটার ভর 1 গ্রামের 10 গুণ। দেখো 10 গ্রাম মানে কি? 1 গ্রাম যতটা তার 10 গুণ। আমি যদি বলি এই বস্তুটার দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, তার মানে এটা কি? যে বস্তুটার দৈর্ঘ্য 1 সেন্টিমিটারের 20 গুণ। তাহলে আমরা কি করছি দেখো, যে কোন ভৌত রাশির পরিমাপ করা হয় একটা স্ট্যান্ডার্ড ভ্যালুর কত গুণ। একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, দেখো এখানে স্ট্যান্ডার্ড ভ্যালু 1 গ্রাম, এখানে স্ট্যান্ডার্ড ভ্যালু 1 সেন্টিমিটার। তাহলে কোন ভৌত রাশির পরিমাপ করা হয় কিভাবে? যে ভৌত রাশিটি একটা স্ট্যান্ডার্ড ভ্যালুর কত গুণ। যে স্ট্যান্ডার্ড ভ্যালুটাকে আমরা ধরছি সেটাকে বলা হয় ইউনিট বা একক। তাহলে একক কাকে বলবো? যে পরিমাণের সাপেক্ষে কোন ভৌত রাশির পরিমাপ করা হয়। দেখো প্রমাণ বা স্ট্যান্ডার্ড ভ্যালু, যে পরিমাণের সাপেক্ষে কোন ভৌত রাশির পরিমাপ করা হয়, সেই পরিমাণটাকে বলা হয় ভৌত রাশির একক। তাহলে কি বলবো? যে পরিমাণ এর ইংরেজি হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু। যে পরিমাণ এর সাপেক্ষে কোন ভৌত রাশির পরিমাপ করা হয়, সেই পরিমাণকেই ভৌত রাশির একক বলা হয়। ভৌত রাশির একক বলে। বোঝা গেল না গেল না বলো, কমেন্ট করে জানাও এখানটা বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি। কি বললাম? যে পরিমাণ বা স্ট্যান্ডার্ড ভ্যালু এর সাপেক্ষে কোন ভৌত রাশির পরিমাপ করা হয়, সেই পরিমাণকেই বলা হয় ভৌত রাশির একক। তাহলে আমরা যদি বলি উদাহরণ, দেখো উদাহরণ, কোন বস্তুর দৈর্ঘ্য 10 মিটার বলতে বোঝায় যে বস্তুটির দৈর্ঘ্য 1 মিটার এর 10 গুণ। তাই কিনা বলো? 1 মিটারের 10 গুণ। তাহলে দেখো এই যে পরিমাণ বা স্ট্যান্ডার্ড ভ্যালুটা কত? 1 মিটার। তাহলে এই 1 মিটারের সাপেক্ষেই বস্তুটার দৈর্ঘ্যটাকে পরিমাপ করা হচ্ছে। কোন বস্তুর দৈর্ঘ্য 10 মিটার, এর মানেটা কি? যে 1 মিটারের 10 গুণ। এই যে 1 মিটারটাকে আমরা প্রমাণ ভ্যালু বা স্ট্যান্ডার্ড ভ্যালু হিসাবে নিচ্ছি, সেটাই হলো ভৌত রাশি। দৈর্ঘ্য যে ভৌত রাশি তার একক। বোঝা গেল? তাহলে একক আমরা বুঝে গেছি। এবার এককটা কয়টি পদ্ধতি আছে, কয়টি একক পদ্ধতি আছে সেটা আমরা জেনে নেব।
এবার হচ্ছে একক জানলাম, একক পদ্ধতি তোমরা নাম শুনেছো, সিজিএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি, এসআই পদ্ধতি, শুনেছো না? সেগুলো আমরা একটু করে তোমাদের খালি মনে করিয়ে দেব। তারপরে এই লেকচারের পরের লেকচারটা থেকেই কিন্তু গুরুত্বপূর্ণ, এটা অ আ ক খ যেটা বলে সেটা আমি করাচ্ছি। এগুলো বইয়ে দেখতে গেলে তোমরা দেখবে অনেক ইতিহাস লেখা আছে, ঐতিহাসিক যুগের ইতিহাস লেখা আছে। তোমরা যদি ওগুলো পড়বো ভাবো পড়তে পারো, কিন্তু তার কোনো দরকার নেই তোমাদের জন্য। অনেক ইতিহাস লেখা আছে, সেই ইতিহাস পড়তে গেলে মাথা ঘুরে যাবে এবং মনে হবে এই ফিজিক্স না। তাহলে এবার আমরা হেডিং করব একক পদ্ধতি। একক পদ্ধতি কি? তাহলে দেখো আমরা কটা একক পদ্ধতি সাধারণত ব্যবহার করি বলতো? তিনটে। এক নম্বর হচ্ছে সিজিএস পদ্ধতি, এক নম্বর হচ্ছে, দুই নম্বর হচ্ছে এমকেএস পদ্ধতি, আর তিন নম্বর হচ্ছে এফপিএস পদ্ধতি। তাহলে তিনটি একক পদ্ধতি বহুল প্রচলিত, মানে এগুলোই বেশি প্রচলিত। এক নম্বর কি? সিজিএস পদ্ধতি বা সিজিএস সিস্টেম বলে এটাকে, সিজিএস সিস্টেম। দুই নম্বর হচ্ছে এমকেএস পদ্ধতি, এটাকেই তোমরা অনেক সময় এসআই পদ্ধতি বলেও জানো, এসআই পদ্ধতি। আর তিন নম্বর হচ্ছে এফপিএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি, ঠিক আছে, বা এফপিএস সিস্টেম। তাহলে সিজিএস পদ্ধতি মানে কি? যে পদ্ধতিতে দৈর্ঘ্যকে সেন্টিমিটার এককে, ভরকে গ্রাম এককে এবং সময়কে সেকেন্ড এককে পরিমাপ করা হয় তাকে বলা হয় সিজিএস পদ্ধতি। সেই একক পদ্ধতিটাকেই বলা হয় সিজিএস পদ্ধতি। তাহলে ছোট ছোট করে আমি নিচ্ছি, সিজিএস পদ্ধতি বা সিজিএস সিস্টেম। তাহলে যে পদ্ধতিতে দৈর্ঘ্য, দেখো সি মানে কি সেন্টিমিটার, জি মানে কি গ্রাম, এস মানে হচ্ছে সেকেন্ড। তাহলে যে পদ্ধতিতে দৈর্ঘ্যকে সেন্টিমিটার এককে, সেন্টিমিটার এককে, ভরকে গ্রাম এককে এবং সময়কে সেকেন্ড এককে পরিমাপ করা হয় তাকে সিজিএস পদ্ধতি বলে। তাহলে দেখো এখানে নাম লেখা আছে সিজিএস, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। যে পদ্ধতিতে দৈর্ঘ্যকে সেন্টিমিটার, ভরকে গ্রাম, সময়কে সেকেন্ড এককে পরিমাপ করা হয় তাকেই বলা হয় সিজিএস পদ্ধতি, ঠিক আছে। তারপরে চলে এসো এমকেএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি, এটাকেই পরবর্তীতে এসআই পদ্ধতি বলা হয়েছে। পরবর্তীতে প্রথমে এমকেএস নাম দেওয়া হয়েছিল, পরবর্তীতে কিছুটা সংশোধন করে এটাকে এসআই, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, এসআই পদ্ধতি বলা হয়। তাহলে দেখো এমকেএস, যে পদ্ধতিতে দৈর্ঘ্যকে মিটার এককে, ভরকে কিলোগ্রাম এককে, সময়কে সেকেন্ড এককে পরিমাপ করা হয় তাকে বলা হয় এমকেএস পদ্ধতি। তাহলে যে পদ্ধতিতে দৈর্ঘ্যকে মিটারে, ভরকে কিলোগ্রামে এবং সময়কে সেকেন্ড এককে পরিমাপ করা হয় তাকে এমকেএস পদ্ধতি বলে, ঠিক আছে। এই এমকেএস পদ্ধতিটাই কিন্তু পরবর্তীকালে এসআই পদ্ধতি নামে পরিচিত হয়। এই এমকেএস পদ্ধতিটি সংশোধিত হয়ে এসআই
পদ্ধতি নামে পরিচিত হয়। ঠিক আছে, এইটুকু জেনে রাখাই দরকার, আর বেশি জানতে হবে না। তারপরে হচ্ছে এফপিএস পদ্ধতি। এফপিএস পদ্ধতি কি নিশ্চয় বুঝতে পারছো। এফ মানে হচ্ছে ফুট, পি মানে হচ্ছে পাউন্ড, আর এস মানে হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা কি বলবো, যে পদ্ধতিতে দৈর্ঘ্যকে ফুট এককে, ভরকে পাউন্ড এককে এবং সময়কে সেকেন্ড এককে পরিমাপ করা হয়, সেই পদ্ধতিটাকে বলা হয় এফপিএস পদ্ধতি। এই পদ্ধতিটা সাধারণত ব্রিটেনে ব্যবহার করা হয়, ব্রিটিশরা এই এককটি বেশি ব্যবহার করে, আমাদের এই এককটা খুব বেশি কাজে লাগে না। ঠিক আছে, তাহলে এফপিএস মানে হচ্ছে, এফ মানে হচ্ছে ফুট, পি মানে কি পাউন্ড, আর এস মানে হচ্ছে সেকেন্ড, তোমরা লিখে নাও সেকেন্ড। ঠিক আছে, তাহলে যে পদ্ধতিতে দৈর্ঘ্যকে ফুট এককে, ভরকে পাউন্ড এককে এবং সময়কে সেকেন্ড এককে পরিমাপ করা হয়, সেই পদ্ধতিটাকে বলা হয় এফপিএস পদ্ধতি। ক্লিয়ার? তাহলে আমরা একক পদ্ধতিও জেনে গেলাম। এরপরে আমরা যে জিনিসটা জানবো সেটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সম্পূরক একক। সম্পূরক একক, ঠিক আছে, লিখে নাও, তোমরা নোট করে নাও। সম্পূরক একক বা সাপ্লিমেন্টারি ইউনিট। সম্পূরক একক বা সাপ্লিমেন্টারি ইউনিট। সাপ্লিমেন্টারি ইউনিট, দেখো তোমরা নাম শুনেছো কোণ, নাম শুনেছো ঘন কোণ। কোণ মানে হচ্ছে যে কোন রেখার দুই প্রান্ত বিন্দু কোন বিন্দুতে যে জিনিসটা উৎপন্ন করে সেটাকে বলা হয় কোণ। ঠিক আছে, কোন রেখার দুই প্রান্ত বিন্দু কোন বিন্দুতে যে জিনিসটা উৎপন্ন করে সেটাকে বলা হয় কোণ। তাই এইটা হচ্ছে কোণ, কোণটাকে থিটা দ্বারা লেখা হয়। তো কোণ এবং ঘন কোণ, একটা হচ্ছে কোণ এবং ঘন কোণকে এসআই পদ্ধতিতে কোণ এবং ঘন কোণকে সম্পূরক একক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। তার কারণটা কি বলবো। দেখো কোণ মানে কি, কোণ মানে হচ্ছে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, কোণ মানে হচ্ছে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। বৃত্তচাপ মানে কি, কিছু একটা দৈর্ঘ্য, ধরো এস ধরলাম, এটা ধরলাম ব্যাসার্ধটা ধরলাম আর, তাহলে এস বাই আর। এস মানে কি, এস মানে হচ্ছে কিছু পরিমাণ দৈর্ঘ্য, আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানেও কিছু পরিমাণ দৈর্ঘ্য। তাহলে উপরেও দৈর্ঘ্য নিচেও দৈর্ঘ্য কেটে গেল, মানে মিটার কেটে গেল ভাবতে পারো, সেন্টিমিটার কেটে গেল ভাবতে পারো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোণ এর কোনো একক নেই, অর্থাৎ কোণ হলো একটা এককহীন রাশি। আমরা দেখতে পাচ্ছি, আমি কিন্তু বলিনি যে কোণ এককহীন রাশি, দেখতে পাচ্ছি। কিন্তু কোন পরিমাপের দরকার হয়, কোন পরিমাপ করতে হয়, কোন পরিমাপ করা লাগে, এই জন্য আন্তর্জাতিক একক পদ্ধতিতে কোণ এবং ঘন কোণ এই দুটি ভৌত রাশিকে আলাদা একটা ক্যাটাগরিতে রেখে দেওয়া হলো, নাম দেওয়া হলো সম্পূরক একক বা সাপ্লিমেন্টারি একক। ঠিক আছে, তাহলে আন্তর্জাতিক একক পদ্ধতি অনুসারে কোণ এবং ঘন কোণ এই দুই ভৌত রাশিকে সম্পূরক একক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। ঠিক আছে, এটা লিখতে হবে না, তোমাদেরকে বোঝানোর জন্য ওটা করলাম। তাহলে আন্তর্জাতিক একক পদ্ধতি অনুসারে কোণ এবং ঘন কোণ এই দুই ভৌত রাশির এককে সম্পূরক একক হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। তাহলে সম্পূরক একক, কোণ এবং ঘন কোণের একককে বলা হয় সম্পূরক একক। তাহলে স্টার দিয়ে আমি লিখে দিচ্ছি, কোণ এবং ঘন কোণের একক
কে সম্পূরক সম্পূরক একক বলে। একক বলে কোণ এবং ঘনকোণের একক দুটিকে বলা হয় সম্পূরক একক। তাহলে কোণের একক কি? কোণের একক হলো রেডিয়ান। কি কোন এককে মাপি আমরা? রেডিয়ান। রেডিয়ান সংকেত কি? RAD রেডিয়ান। ঘনকোণ ঘনকোণ কি সেটা তোমরা জানতে পারবে পরে। ঘনকোণের একক হলো স্টেরেডিয়ান। স্টেরেডিয়ান স্টেরেডিয়ান এর সংকেত হচ্ছে স্মল আর ক্যাপিটাল, স্মল এস ক্যাপিটাল, স্মল এস স্মল আর। তাহলে দেখতে পেলাম সম্পূরক কোণ এবং ঘনকোণের একক দুটিকে বলা হয় সম্পূরক একক। তাহলে এই দুটি হলো সম্পূরক একক। সম্পূরক একক MCQ পড়তে পারে এখান থেকে যে নিচের কোনটি সম্পূরক একক। তাহলে কোণ বা রেডিয়ান এবং স্টেরেডিয়ান, কোণের একক এবং ঘনকোণের একক, রেডিয়ান এবং স্টেরেডিয়ান, এই দুটি হলো সম্পূরক একক বা সাপ্লিমেন্টারি ইউনিট। বোঝা গেল? এরপরে আমরা ছোট ছোট দুটো একটা জিনিস করব, এই লেকচার শেষ করে দেব। শেষের দিকে চলে এসেছি, দেখো লিখে নাও। নোট যদি না করো তাহলে কিন্তু কোনো কাজ নেই, নোট না করলে কোনো কাজ নেই। দেখো এবার আমরা দৈর্ঘ্যের পরিমাপ বলে, তাহলে দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক কি কি পেলাম? তাহলে দেখো CGS একক কি দৈর্ঘ্যের? সেন্টিমিটার সেমি। SI একক কি পেলাম? SI একক কি পেলাম? মিটার মিটার পেলাম। FPS একক কি পেলাম? FPS দৈর্ঘ্যের একক আমি নিয়ে আলোচনা করছি, সেটা পেলাম ফুট। ফুট এটা সংখ্যা। তাহলে এগুলো গেল দৈর্ঘ্যের একক। এছাড়াও দৈর্ঘ্যের বেশ কিছু বড় একক আছে, বেশ কিছু বড় বড় একক আছে। তোমরা নাম শুনেছো, কিলোমিটার আছে না? কিলোমিটার, আলোকবর্ষ আছে, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, পারসেক, এগুলো হচ্ছে দৈর্ঘ্যের বড় একক। তার কারণ অনেক বড় দৈর্ঘ্য যখন আমরা পরিমাপ করি তখন কিন্তু নিশ্চয় মিটার বা সেন্টিমিটারে মাপি না, মাপি কি? মাপি না। আবার ধরো সূর্য থেকে পৃথিবীর দূরত্ব মাপতে গেলে তখন কিলোমিটারটা কি হয়ে যায়? প্রায় 15 কোটি কিলোমিটার, তাই না? তো আমরা দূরত্ব যেমন যেমন সেই রকম বড় বড় ইউনিট ব্যবহার করি। আবার অণু পরমাণুর ব্যাসার্ধ পরিমাপ করার জন্য নিশ্চয় আমরা কিলোমিটার ব্যবহার করি, তখন খুব ছোট একক ব্যবহার করি। তো আমরা এখানে কয়েকটি বড় একক, কয়েকটি ছোট বড় একক নিয়ে আলোচনা করব। তাহলে দেখো কয়েকটি বড় একক হলো কার বড় একক? দৈর্ঘ্যের। তাহলে এখানে কয়েকটি বড় একক, তাহলে কিলোমিটার, কিলোমিটার, কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার সমান কত হয়? 10⁻³ মিটার। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখো, মিটার ও সেন্টিমিটার এর সম্পর্ক এটুকু লিখতে হবে তোমাদেরকে। মিটার ও সেন্টিমিটারের সম্পর্ক কি? 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। এইটুকু লিখে রাখো, অবশ্যই লিখো, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে কয়েকটি বড় একক কি? কিলোমিটার, ঠিক আছে। তারপরে হচ্ছে মেগামিটার বলে, মানে 10⁶ কিলোমিটার দেখতে পেলে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কি? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তাহলে এইখানে তোমরা হয়তো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে এই ধরনের একটা কোশ্চেন দেখতে পারো যে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিসের একক? তাহলে দৈর্ঘ্যের একক। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কাকে বলে? যে সূর্য এবং পৃথিবীর গড় দূরত্বকে বলা হয় 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তাহলে সূর্য ও পৃথিবীর গড় দূরত্বকে বলা হয় কি? বলা হয় 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট।
এর সংকেত হচ্ছে ক্যাপিটাল এ ক্যাপিটাল ইউ। তাহলে সূর্য ও পৃথিবীর গড় দূরত্বকে বলা হয় 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। ধরো এটা হচ্ছে সূর্য, এইখানে আছে পৃথিবী, পৃথিবী এই যে দূরত্বটা এটাকে বলা হয় 1 AU, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়। তাহলে 1 AU, তোমরা জানো যে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? প্রায় 15 কোটি কিলোমিটার, না 15,000 কোটি কিলোমিটার, যাই হোক। তাহলে দেখো 1 AU বা 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান হচ্ছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত 11 মিটার। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে বলা হয় 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এর মান হচ্ছে 1 AU সমান হচ্ছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 11 মিটার। তারপরে হচ্ছে আলোকবর্ষ। আলোকবর্ষ, আলোকবর্ষ কি তোমরা আগে থেকেই জানো। আলোকবর্ষ, আলোকবর্ষ কাকে বলে? যে শূন্য মাধ্যমে আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় 1 আলোকবর্ষ। তাহলে শূন্য মাধ্যমে 1 বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বা লাইট ইয়ার বলে। 1 আলোকবর্ষ বলে। 1 আলোকবর্ষ সমান কত? 1 আলোকবর্ষ সমান হবে 1 বছরে আলো যতটা দূরত্ব অতিক্রম করে। 1 সেকেন্ডে আলো কত দূরত্ব অতিক্রম করে জানো? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার। 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার। তাহলে 1 বছর সমান কত সেকেন্ড তুমি ভাবো। তো এটা নিয়ার ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 16 মিটার। তাহলে 1 আলোকবর্ষ সমান কত মিটার? 1 আলোকবর্ষ সমান প্রায় 10 টু দি পাওয়ার 16 মিটার। 1 আলোকবর্ষ সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 16 মিটার। ওকে, গেল। আরেকটা বড় একক হচ্ছে পারসেক। পারসেক হচ্ছে দৈর্ঘ্যের একক। তাহলে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় পড়তে পারে পারসেক কিসের একক? পারসেক হলো দৈর্ঘ্যের একক। তাহলে 1 পারসেক কাকে বলে? 1 পারসেক কি? তাহলে মাথায় রেখো, পারসেক হলো দৈর্ঘ্যের একক। 1 পারসেক সমান হচ্ছে 3.1 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। 1 পারসেক সমান হচ্ছে এত। এটাকে আমরা দেখো অন্যভাবে লিখতে পারি যে 1 পারসেক সমান 3.1 দেখো 10 টু দি পাওয়ার 6 মিটার সমান কত? আলোকবর্ষ। তাহলে 1 পারসেক সমান 3.1 আলোকবর্ষ। এই গেল পারসেকের সাথে আলোকবর্ষের সম্পর্ক। এগুলো আমাদের ফিজিক্সে কাজে লাগবে না, কিন্তু জেনে থাকা ভালো। ফিজিক্সে আমরা এই ধরনের সাধারণত ব্যবহার করি না একক, আমরা মিটার সেন্টিমিটার দিয়ে বেশিরভাগ করার চেষ্টা করি। তাহলে এগুলো গেল দৈর্ঘ্য পরিমাপের বেশ কিছু বড় একের ধারণা। এবার দৈর্ঘ্য পরিমাপের বেশ কিছু ছোট একক আছে, বেশ কিছু ছোট একক। তাহলে কয়েকটি বড় একক গেল, কয়েকটি ছোট একক নিয়েও আমরা বলে দিই। কয়েকটি ছোট একক, কয়েকটি এখানে আমি করে দিলাম, কয়েকটি ছোট তোমরা লিখো। ছোট একক কয়েকটি ছোট, যেমন মিলিমিটার। মিলিমিটার মিলি মানে কি 10 টু দি মাইনাস 3 মিলিমিটার, ঠিক আছে। তো 1 mm মানে মিলিমিটার। মিলিমিটার সমান হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। তার মানে হচ্ছে যে 1 মিটারকে 1000 ভাগ করলে 1 ভাগকে বলা হয় 1 মিলিমিটার। তারপরে হচ্ছে মাইক্রোমিটার। এগুলো তোমাদের এখন কাজে লাগবে না, কিন্তু জানিয়ে রাখছি। মাইক্রোটাকে এইভাবে লেখা হয় মিউ দ্বারা। মাইক্রোমিটার সমান হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 6 মিটার। তাহলে 1 মাইক্রো মানে 10 টু দি পাওয়ার মাইনাস 6। তারপরে হচ্ছে ন্যানোমিটার। ন্যানো NM ন্যানোমিটার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 9
মিটার, ন্যানোমিটার সমান। তারপরে হচ্ছে পিকোমিটার, 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 পিকো মানে হচ্ছে 10⁻⁻12, তাহলে 1 pm পিকোমিটার সমান হচ্ছে 10⁻⁻12 মিটার। তার মানে দেখো কি হচ্ছে, 3 3 করে লাফাচ্ছে। তারপরে হচ্ছে ফেমটোমিটার, ফেমটোমিটার বা ফার্মিমিটারও বলা হয় এটাকে অনেক সময়। 1 fm ফেমটোমিটার সমান হচ্ছে 10⁻⁻15 মিটার। ঠিক আছে, এইরকম ছোট ছোট একক আমরা ব্যবহার করে থাকি সময় যখন দরকার পড়ে। এছাড়া একটা একক, আরেকটা একক হচ্ছে অ্যাংস্ট্রম, দৈর্ঘ্যের একটি ক্ষুদ্র একক হলো অ্যাংস্ট্রম। খুব ইম্পর্টেন্ট, অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম একেবারে একে আন্ডারলাইন করে রাখো, আন্ডারলাইন এবং হাইলাইট করে রাখো। অ্যাংস্ট্রম তাহলে কিসের একক? দৈর্ঘ্যের একক। এটা কোন কাজে লাগে? তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের জন্য এই এককটা ব্যবহার করা হয়। তাহলে এটা কি লিখবো? তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের জন্য, পরিমাপের জন্য অ্যাংস্ট্রম, অ্যাংস্ট্রম একক ব্যবহার করা হয়। অ্যাংস্ট্রম তাহলে কি? অ্যাংস্ট্রম হলো দৈর্ঘ্য পরিমাপের একক, তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের জন্য এটি ব্যবহার করা হয়। 1 অ্যাংস্ট্রম সমান কি? এইটা হলো অ্যাংস্ট্রমের সংকেত, এর মাথায় একটা ফুটকি, ক্যাপিটাল এ, তার মাথায় একটা ফুটকি। এইটা 1 অ্যাংস্ট্রম সমান হয় 10⁻⁻10 মিটার। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অ্যাংস্ট্রমের সাথে মিটারের সম্পর্ক। তো আমাদের আজকের এই লেকচার মোটামুটি শেষ। তোমরা এই পুরো জিনিসটা আয়ত্ত করো, আর পরের লেকচারে আমরা একেবারে পরীক্ষার জন্য যে টপিকগুলো গুরুত্বপূর্ণ সেখানে ঢুকতে যাচ্ছি। পরের লেকচারে আমরা আলোচনা করব ভৌত রাশির মাত্রা, ভৌত রাশির মাত্রার প্রয়োগ এবং ধাপে ধাপে নিট লেভেলে কি ধরনের প্রশ্ন পড়ে সেটাই কিন্তু পরের লেকচারে আমরা আলোচনা করব। তো আজকের লেকচার এই পর্যন্ত।